দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আগামীর বাংলাদেশ চ্যালেঞ্জ ও ষড়যন্ত্রের শিরোনামে আমরা কথা বলতে স্টুডিওতে দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন সরাসরি। তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, এবং আছেন ডক্টর মাহবুব হাসান, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই। এক মাসের কিছু বেশি সময় বয়সী একটি নতুন সরকার রাষ্ট্র কাঠামো, অর্থনীতি, আইন শৃঙ্খলা, সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন পদ্ধতি সংস্কার, প্রত্যাশার আকাশসম চাপ আসলে বিপরীতে গুরুত্বপূর্ণ 198টির বেশি সিদ্ধান্ত নিয়েছে এই সরকার, এবং 6টি সংস্কার কমিশন করা হয়েছে, যেটি আগামী মাস থেকে হয়তো রান করবে। আগামীর বাংলাদেশ স্বপ্নের পথে আসলে কতটা উতরে যাবে? ধন্যবাদ আপনাকে। আসলে সংস্কার প্রস্তাব যে কমিশন গঠন করেছে এক ব্যক্তি করে, কমিশন হয়তো এনলার্জ করবে, 2-4 জন, ওনাদেরই দায়িত্ব, কমিশন বড় করবে এবং আগামী 1 তারিখ থেকে কাজ শুরু করবে, 3 মাসের ভিতরে রিপোর্ট দিবে। কিন্তু আমার কাছে কি জানেন, 16 বছরে বা 15 বছরে আমাদের দেশটা এমনভাবে তছনছ হয়ে গেছে, দেশের সবগুলি অর্গান, সবগুলো সেক্টর নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় আমার কাছে যেটা সবাই বলে না, আমি বলি যে দেশের মানসিক মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। মানুষের মনোজগতের পরিবর্তন। ধরেন আমি তো 69-এ এসএসসি পাস করেছি, তার মানে ধরে নিতে পারেন যে আমি পাকিস্তানেরও গড়ের দিকটা চিনি। তখন একটা মানুষ গরিব ছিল, ঠিক, একটা গেঞ্জি ছিল, সাধারণ মানুষ গায়ে দিত না, ঘাড়ে রাখতো, যে গেঞ্জি ছিঁড়ে যাবে। পায়ে স্যান্ডেল ছিল অল্প দামি, হাতে করে চলতো, ছিঁড়ে যাবে। এবং একটু হয়তো একটা শিশি হাতে করে গলায় দড়ি লাগায় বাজারে যেত। কিন্তু তাদের ভিতরে তো এত আকুতি ছিল না, এত দুঃখ ছিল না, এত বেদনা ছিল না, একে অপরের প্রতি মমত্ববোধের কমতি ছিল না। গ্রামে বেদনাটা এখন কিসের? এখন মানুষের, আমি ওইটাই বলছি, এখন মানুষের বিত্ত বৈভব। যাকে ধরেন তার কাছে 1000 কোটি মিনিমাম, যাকে ধরেন তারপরে তার শান্তি নেই, কারো শান্তি নেই। আপনি দেখেন এই যে শান্তিটা উড়ে গেছে, সুখটা উড়ে গেছে, অর্থাৎ জাতিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জাতি যদি পুনর্গঠন করতে চান, 53 বছরে ধীরে ধীরে জাতিটা নষ্ট হয়েছে এবং আপনাকে অন্তত 20 বছর সময় লাগবে। এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই 60-70-তে। সমাজতান্ত্রিক বিপ্লবগুলো যখন সাকসেসফুল হয়েছে তখন কিন্তু কালচারাল বিপ্লব করছে, সাংস্কৃতিক বিপ্লব, মানুষের মনোজগতের পরিবর্তন। কিন্তু আমাদের সমাজটা তো গণতান্ত্রিক, আমরা গণতান্ত্রিক রাস্তায় ধাবিত হচ্ছি। তো সেখানে তো আমাদের তো সময় লাগতে হবে। ধরেন এই সরকার আছে, রাজনীতিবিদরা দেশ চালাবে, যারা আসবে, ছাত্ররা যে এই যে জীবন দিল, তাদের মোটা দাগে স্লোগান ছিল যে মানবিক বাংলাদেশ চাই, সুশাসন চাই, আইনের শাসন চাই, বৈষম্যহীন সমাজ চাই। এই সমাজটা যদি গড়তে হয়, তাহলে যে রাজনীতিবিদরাই এরপরে নির্বাচনে ক্ষমতায় আসবে, তাদের কিন্তু এই 4টার বিষয়ে খুবই আন্তরিক থাকতে হবে। কারণ মানুষকে যদি মনোজগৎ পরিবর্তন করতে চান, তাহলে কন্টিনিউয়াস প্রসেস। সেক্ষেত্রে নিশ্চয়ই রাজনীতিবিদদের পরিবর্তন দরকার, রাজনীতিরও পরিবর্তন। ওটা আমি বলি, এই জন্য ওটা নিয়ে আমরা বলবো পরে। হ্যাঁ, আচ্ছা, বিরাগ ভাজন অনেকেই। জি, আমি একটু যেতে চাই ডক্টর মাহবুব হাসান আপনার কাছে। আসলে আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? 1 মাসের বেশি বয়সী নতুন সরকার অনেকগুলো পদক্ষেপও নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমি কি দেখতে চাই বা কতটুকু দেখতে চাই তার চেয়েও বড় বিষয় যে আমাদের এর জন্য আকাঙ্ক্ষা, যেটা যার কাঁধে চড়ে ছাত্র জনতা এই নতুন বিপ্লব বলি না ঠিক, মানে গণ অভ্যুত্থান ঘটালো এবং একটি নিয়মতান্ত্রিক সরকারের মধ্যেই আবার ঢুকে গেল। একটি রাজনৈতিক ধরেন গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান যখন আপনার প্রচলিত ধারার যে প্রশাসন তার ভিতরে যখন ঢুকে যায়, তখন আর সেই অভ্যুত্থানের যে মৌলিক যে জন আকাঙ্ক্ষা সেটি আর থাকে না। ফলে আমরা দেখলাম যে একটা মানে ধরেন 71-এর পর থেকে যে সরকারগুলো এসছে এবং যে প্রশাসন ব্যবস্থা তারা ব্যবহার করেছে, যেটা বিদেশিদের মানে ব্রিটিশদের ওই যে আপনার প্যাটার্ন অফ থিঙ্কিং এবং প্যাটার্ন অফ শাসন এবং শোষণ, সেটা কিন্তু অব্যাহত আছে। যার জন্যে আজকে সর্বশেষ 15.5 বছর ক্ষমতায় থেকে হাসিনা প্রমাণ করেছেন যে
এই পদ্ধতি একটি স্বৈরাচারী পদ্ধতি, স্বৈরাচার মানে জন্ম দেওয়ার পদ্ধতি, এবং সেইভাবেই তিনি সেটা করেছেন। এক ব্যক্তি এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ নামে উনি চালু করেছিলেন। তারই মানে অনেক বিস্তৃত এবং বিশাল পরিসর হলো এটা আজকে যেটা, যার পতন হলো শেখ হাসিনার। তো আমরা চাইতে তো পারি, আমরা আবেগায়িত জাতি, আমরা কিন্তু রাজনীতিক সচেতন, কিন্তু জাতি পুরোপুরিভাবে রাজনীতি সচেতন নন। তাদেরকে রাজনীতি সচেতন করতে হলে পলিটিক্যালি শুধু নয়, সাংস্কৃতিকভাবে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। মানে শিক্ষাটা কি, প্রশিক্ষাটা কি, সংস্কৃতি কি, মানে সেগুলো কালচারাল যে বিহেভিয়ার কি হতে পারে, আমাদের কি হওয়া উচিত, সেটাকে আগে শিক্ষা দিতে হবে। এক, দুটো হলো এই প্রথম শিক্ষায় শিক্ষিত হতে হবে রাজনীতিকদের। দ্বিতীয়ত তাদের যে মানে প্রশাসনের যে লোকজন আছেন তাদের মানে বলতে যে যারা প্রজাতন্ত্রের যারা কর্মচারী কর্মকর্তা, তাদেরকে সাংস্কৃতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ আমাদের ভিতরে যে মানবিকতা বা মানবিকতা বোধ, যে নৈতিকতা বোধ, এগুলো ধসে গেছে। একদিনই থাকছেনি, গত 53 বছরের চর্চার ভিতর দিয়ে আমরা ধসিয়ে দিয়েছি। কেন দিয়েছে? কারণ আমাদের মানে দলীয়গতভাবে আমাদের এবং ব্যক্তিগতভাবে আমার লাভ হবে এই বিবেচনায়। তো এই বিবেচনাগুলো যদি তখনই বরবাদ হবে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, যদি প্রত্যেকটা মানুষ বোঝে যে আমার নৈতিক দায়িত্ব হলো এই কাজগুলো করা, এবং কোনো দিনই আমি অবৈধ কাজ করব না, সন্ত্রাসী কাজ করব না, ঘুষ দুর্নীতি করব না। যখন সে এটা বুঝবে, এটা ধর্ম লাগে না, এর জন্য ধর্মের কোনো প্রয়োজন নাই, এটা নৈতিকতার উদ্বোধন আপনার ব্যক্তির যে মৌলিক যে থিঙ্কিং তার ভিতর দিয়ে ঘুরতে পারে। প্রত্যাশার এই চাপ কি পূরণ করা সম্ভব? বসগুলো অবশ্যই সম্ভব, তবে এক দিনে দিনে তার হবে না। 1 মাস 10 দিন বা 7 দিনের একটি সরকারের কাছে এটা চাওয়া একটা বোকামি। আমরা অবশ্যই এই গভর্নমেন্টের কাছে সেই প্রত্যাশা করি, তবে তারা যে রিফর্মগুলো মানে নিচ্ছে, যে কমিশনগুলো করেছে, এটা একটি বৃহৎ বা আছে কি বলে লক্ষ্য, হ্যাঁ লক্ষ্য আছে যে আমরা সংস্কৃত হব, সংস্কার করব এবং জনগণকে ভালো গুড গভর্নেন্স যেটাকে বলে সেটা দেব। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি যদি আপনি সত্যিকার অর্থে যদি আমাকে বলতে পারেন, তাহলে আমাদের প্যাটার্ন অফ রাজনীতি চেঞ্জ করতে হবে, আমাদের রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ করতে হবে। যেমন দেখেন আমাদের দলগুলোর ভিতরে কোনোটার ভিতরে গণতান্ত্রিক যে কালচার সেটা কিন্তু কার্যকর নয়। কোনো দলের নেতা নেত্রী কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হন না, নেত্রী আছেন, নেত্রী হয়ে যাবেন। এইটা একটি দলের জন্য মৃত্যুকূপ, আমি মনে করি মৃত্যুকূপ। একটি গণতান্ত্রিক সংস্কৃতির ভিতরে অবশ্যই তাকে জনগণের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জনগণের ভোটের মাধ্যমে আপনাকে আসতে হবে, না হলে তার যে মানে প্রত্যক্ষ চিন্তা সেটা জনগণের নেতারা বুঝতে পারবেন না। জি নিশ্চয়ই, আপনিও বললেন আসলে রাজনৈতিক যে সংস্কার সেটি নিশ্চয়ই দরকার, এবং জনাব এম এ আজিজ তিনিও বললেন আসলে রাজনৈতিক সংস্কারে আসলে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সংবিধান বা সব কিছু অবকাঠামোগত সংস্কারের কথা বলছি। রাজনৈতিক সংস্কারে আসলে কারা মনোযোগী হবে, এই দায়টি কারা নেবে, রাজনৈতিক দলগুলো কতটা আসলে ঐক্যবদ্ধ বা মনোযোগী, আমি এই উত্তরটি আমি নিতে চাই, তবে তার আগে একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। দেশসন্ধ্যা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। জনাব এম এ আজিজ, আপনার কাছে আসলে যে প্রশ্ন ছিল যে রাষ্ট্র সংস্কার হলো রাজনৈতিক দলগুলোর সংস্কার কারা করবে, এর দায়টাই বা কারা নেবে? দেখেন 2022 সালে বিএনপি কিন্তু একটা সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব উত্থাপন করেছিল 31 দফা, জুলাই মাসে, গত জুলাই মাসে। এখন এগুলা যা সংস্কার হচ্ছে তার অনেক অংশ বিশেষ ওখানে আছে, এটা ঠিক। কিন্তু সংস্কার যেসব জায়গা দরকার, আমার কথা হচ্ছে যে আপনি গাড়িটা চালাবেন, ড্রাইভার যদি ঠিক না হয় গাড়ি সঠিক পথে চলবে না। আমার বক্তব্য ওই জায়গায় যে কেউ, এটা আমি লিখেছি, তো লেখার পরেই আমার সম্পর্কে ধারণা করে আমি কোনো ঘাটতি করি না। হ্যাঁ, আমি মনে করি এই দেশের যে সংবিধান এখন আছে যেটা, এর তো কারেকশন অবশ্যম্ভাবী দরকার।
কারণ হচ্ছে যে এখানে অনেকগুলাই সংবিধান স্বৈরাচার তৈরি করে। তারপরে শেখ হাসিনা 3 বার ক্ষমতায় থাকার পরে সে ফ্যাসিস্ট হয়ে গেছে। তো রাজনৈতিক দলগুলোই তো রাষ্ট্র চালাবে, তারা ক্ষমতায় যাবে। এখন এই রাষ্ট্রের ভিতরে তো গণতন্ত্র চর্চা নাই, প্রত্যেকটা সংগঠন এক ব্যক্তি চালায়। তো এই সংস্কারটা কে করে দিবে বলেন? সব তো হাঁকু লাগাই দেবে। তার সংস্কার সে করতে পারবে। একটা জিনিস করা যেতে পারে, এই যে সংস্কার পদ্ধতিতে, এটা কিন্তু এজেন্ডা রাখে নেই। সংস্কার 6 দফা দিয়েছে, তার ভিতরে শুধু প্রধান অ্যাডভাইজার বলছেন যে গণমাধ্যম সংস্কারের লোক হয়তো পায় নাই, ওইটা দেয় নাই, ওটাও কিন্তু বিবেচনায় আছে। এখানে ইলেকশন কমিশনের করে তার মধ্যে একটা সংস্কার আনতে পারে এবং হার্ড অ্যান্ড সোল লাইন করে দিতে পারে যে এই পদ্ধতিতে একটা চলবে, নেতা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন, অথবা এই 6-এর ভিতরে এজেন্ডা থাকতো। আমার ধারণা রাজনীতিবিদরা মানবে না, কারণ আমাদের দেশে ডাইনেস্টি সিস্টেম রাজনীতিতে। এক ব্যক্তি পরিবার থেকে আসবে। এবারে কিন্তু এই প্রশ্ন উঠছে, পরিবার থেকে নেতা হওয়া যাবে না, একের পর এক হবে, তা হবে না, 2 বছরের উপরে থাকবে না, এসব ঠিক আছে। কিন্তু রাজনীতির দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা অনুশীলন যদি না হয়, এটা আপনি গণতান্ত্রিক ব্যবস্থা এই সারা জীবন বাংলাদেশে কিভাবে চালাবেন? 1, 2 হলো রাজনীতিটা আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেমে পালন করি। একমাত্র 73 সাল ছাড়া কোনো সময়ই 51% ভোট কোনো দল পায় নাই। হয় 34, 35, 38% ভোট পায়। যেহেতু ওই দল বেশি সিট পেয়েছে, এমপি সিট বেশি পেয়েছে, সুতরাং সে সরকার ফর্ম করছে, মাইনরিটি আসলে। কিন্তু যখনই সরকারে বসলো, সে তার সকল ক্ষমতা, বিরোধী দলকে ধারে না, উইনার্স টেকস অল। সুতরাং এখানে একটা প্রশ্ন কিন্তু আলোচনায় এসছে, আনুপাতিক হারে নির্বাচন, অর্থাৎ প্রত্যেকটা দল প্রতীক নিয়ে নির্বাচনে যাবে এবং সেই নির্বাচনে যে যত পার্সেন্ট ভোট পাবে অত পার্সেন্ট পার্লামেন্টে সিট পাবে। তাহলে সবসময় একটা কোয়ালিশন গভর্নমেন্টের নেচারে হবে, তাহলে কিন্তু সেখানে ব্যালেন্স হবে। 2, আমাদের এই সংবিধানে আছে মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক যে কোনো আইন আপনি বাতিল হবে। অথচ 4-5টা আইন আছে, পুরোটাই কিন্তু সাংঘর্ষিক, আমরা বলি কালো আইন। সুতরাং এই জন্যই প্রশ্ন উঠছে আপার হাউস এবং লোয়ার হাউস, যেটা আমেরিকাতেও আছে। আপনার ধরেন নিচে যার নাম দেন, আপার হাউসে একটা আইন করলেন, দেখা গেল যে সংবিধানের সাথে সাংঘর্ষিক, আপার হাউসে যায়, লোয়ার হাউসে করলেন, আপার হাউসে গেলে আটকায় গেল। অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। আর নিচের ওই রকম চিন্তা করবে, নিচে হাউসেও চিন্তা করবে, আমি আইন পাস করে উপরে তার একটা হাউস আছে ধরার। সুতরাং এই জন্য ব্যালেন্স, প্রেসিডেন্ট সেক্রেটারি, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া গাছের পাতাও নড়ে না, এখানে কোনো ব্যালেন্স নাই। প্রেসিডেন্ট এটা বিএনপির ইয়েতেও রেখেছে প্রপোজাল। সবচেয়ে বড় কথা হচ্ছে পার্টির ভিতরে গণতন্ত্র চর্চা করতে হবে। গণতন্ত্র চর্চা যদি না থাকে, পার্টির ভিতরে অনুশীলন না থাকে, তাহলে দেশে সুশাসন, আইনের শাসন, মানবিক বাংলাদেশ গড়া সম্ভব না। জি, আসবো আপনার কাছে। আমি ডক্টর মাহবুব হাসান, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কতটা গণতান্ত্রিক অনুশাসন বা গণতান্ত্রিক ধারা দেখেন? যদি না থাকে আসলে সেক্ষেত্রে রাষ্ট্র কতটা সফল হতে পারবে যতই আমরা সংস্কার করি? কোনোদিনই সফল হতে পারবে না রাষ্ট্র যদি পলিটিক্যাল পার্টি যদি গণতান্ত্রিক সংস্কৃতির ভিতর দিয়ে না গড়ে ওঠে। যেমন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দল গণতন্ত্র বিশ্বাস করে বলে, কিন্তু বিশ্বাস করে না। চর্চাটা কতটা আছে? কোনো দলের চর্চাও নাই। চর্চা শুরু হয় শেকড় থেকে। আপনি যে শেকড় দিয়ে আপনি আহরণ করবেন আপনার খাদ্য, সেই শেকড়ে যদি আপনার গণতন্ত্র না থাকে, তাহলে আপনার মন মানসিকতা গড়ে উঠবে কী করে? আপনি যখন সরকারে যাবেন, তখন সরকারে তো গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন না। আমাদের কেন হলো যে না বিএনপি, না আওয়ামী লীগ, না অন্য কোনো দল, কোথাও গণতন্ত্র নাই। গণতন্ত্র নাই বলতে আমি এইটা বোঝাচ্ছি যে কোনো নেতা নেত্রী তার পার্টির ভেতর থেকে গণতান্ত্রিক নির্বাচনের ভিতর দিয়ে নেতা নির্বাচিত হন না। কেন হন না? তারা জনপ্রিয়, নিঃসন্দেহে জনপ্রিয় যার দলে। এই যে আজকে আমেরিকায় নির্বাচন হতে যাচ্ছে, আপনার প্রাথমিক যে ইগুলো হচ্ছে ডেমোক্র্যাট এবং ইয়েদের ভিতরে, তারা প্রাথমিক সদস্যদের ভোট পেয়ে তারা প্রার্থী হচ্ছে। কেন?
কারণ ওই যে তারা দল তাকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দিয়েছে, না হলে সে দাঁড়াতে পারতো না। তা আমাদের উচিত, আমাদের প্রত্যেকটা দলের উচিত আগে দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, নির্বাচনের ভিতর দিয়ে তাকে নেতা নির্বাচিত হতে হবে প্রত্যেকটা দলের ক্ষেত্রে। উপমহাদেশে এই চর্চাটা মনে হয় নাই, আছে কম আর বেশি আছে। তারপরেও তো ধরেন আমাদের দেশে আমরা তো একই সংস্কৃতির মধ্যে বাস করি, তাই না? ধরেন পাকিস্তান কি বলে কি ইন্ডিয়া এবং বাংলাদেশ একই রকম সাংস্কৃতিক ঐতিহ্যের লালন করি আমরা। আমাদের দৃষ্টিভঙ্গি একটু ডাইনেস্টিক মাইল, যার জন্যে কংগ্রেসে নেতা ছিলেন। না না না, আমি বলছি কথা, ভারতের কথা। তো এরা দেখলে ফ্যামিলির লোকেরাই মানে উঠে আসছে নেতা নেত্রী হিসেবে। এটা ঠিক না। যদি প্রকৃত অর্থে যদি আপনি নেতা নির্বাচিত হতে চান, তাহলে আপনাকে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত হতে পারবেন। তারেক রহমান সাহেব অবশ্যই নির্বাচিত হবেন, আমি নিঃসন্দেহে বলতে পারি উনি অবশ্যই পারবেন। কি বলে অন্য দলের জিএম কাদের ভাইয়ের আসন উনি মানে পেয়েছেন, এটা একটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। উনি নির্বাচিত হতে পারবেন কিনা আমি বলতে পারবো না, হয়তো পারবেন, কারণ দলীয় লোকেরা আছে তারা করবেন, কিন্তু তার উচিত যে গণতান্ত্রিকভাবে আসা। অন্য দলগুলোর কথাও আমি বলতে চাই, যেমন জামাতকেও বিশেষ করে, কারণ জামাত মনে করে যে তারা এই আন্দোলনে বিশাল ভূমিকা পালন করেছে, অথচ সারা দেশে তাদের 3% সমর্থনের বেশি নাই, 3টা আসনের বেশি পাবেন না। যতই আপনি ইসলামের কথা বলেন, আপনার নামের সঙ্গে জামাতে থাকুক আর ইসলামই থাকুক, মানুষ ইসলামে বিশ্বাস করে, জামাতে ইসলাম না, এটা বুঝতে হবে। আর এই আন্দোলনে ওই ছাত্রদের এই কোটা সংস্কার যে ধাপে 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 এক দফায় গেছে, সেটা কিন্তু তাদের একক কোনো দৃষ্টিভঙ্গির থেকে না, ওইটা আস্তে আস্তেই তৈরি হয়ে গেছে। তার পিছনে ছিল বিএনপি, মূলত বিএনপি ছিল। বিএনপির অগণন মানে ছাত্র এবং জনতারা, সমর্থকরা এই কি বলে আন্দোলনে শরিক হয়েছিল, যার জন্যে 157টি ছেলে মারা গেছে শুধু বিএনপির 631 জনের মধ্যে। আপনি বোঝেন তাহলে, আর সাধারণ মানুষ তো মারা গেছে। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে নিশ্চয়ই গণতন্ত্র খুবই অপরিহার্য। একটি সফল রাষ্ট্র হতে গেলে আমরা আলোচনা আবারও ফিরবে, একটি বিরতি নিতে চাই। প্রিয় দর্শকদের সামনে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গে থাকবেন। দেশবন্ধু আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আবারও ফিরতে চাই আলোচনায়। এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই আসলে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান পরবর্তী আসলে কোনো ষড়যন্ত্র দেখেন কিনা, যদি ষড়যন্ত্র থেকে থাকে সেখানে রাজনৈতিক দলগুলো আসলে কতটা তাদের ঐক্য অটুট রয়েছে? যদি আমরা দেখছি ছাত্র জনতার ঐক্য কিন্তু এখনো অটুট রয়েছে, সেটি কতটা দরকার? এক ধরনের বিপ্লব ঘটে গেছে। বিপ্লব মানে প্রতিবিপ্লব থাকবে। যেমন ধরেন, আমি পরিষ্কারভাবে কয়েকটা উদাহরণ দিই। ধরেন 15ই আগস্টে 32 নম্বরে যে ফুল দেওয়া, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে করে বলছে তোমরা ওখানে এক জায়গা হও এবং গণঅভ্যুত্থান ঘটাও। ছাত্ররা ওটা প্রতিবিপ্লব। তারপরে আপনার আগের চিফ জাস্টিস তিনি বিচারপতিদের ডাকছিল যে একটা রায় দিবে, অর্থাৎ বিচার বিভাগীয় কু বলা হয়, সেখানেও ছাত্ররা রুখে দিছে। তারপরে দেখেন প্রেস ক্লাবের সামনে প্রায় 8-10 হাজার আনসার আসছিল, এটা তারা কিন্তু সচিবালয়েও ঢুকে গেছে। তো আনসারদেরকে আমিই জিজ্ঞেস করছি যে ভাই আপনারা এই যে এত লোক আসছেন, হোটেলে থাকেন কিভাবে, কে টাকা দেয়? কথা বলে না। আচ্ছা ড্রেসগুলো নতুন কে দিল, নতুন ড্রেস কই পেলেন? আমি তো আনসার রেখেছি, 11 জন আনসার, আমার আনসার আমি তো ছিল, হ্যাঁ আমি একটা সমবায় আনছিলাম। তো তারা বললো আমরা বানাইছি। এরপরে তারা সচিবালয় যখন ঢুকে গেছে, অ্যাডভাইজারদেরকে আপনার অনেকটা জিম্মি করে ফেলছে। তারা দাবি মানছে, মানলে একটা গ্রুপ বলে দিল যে আমরা আমাদের প্রোগ্রাম উল্টো করলাম, আর একটা গ্রুপ মানি না, মানব না, বসে পড়লো। এখানেও প্রতিবিপ্লবের চিহ্ন পাওয়া যায়। তো এই জন্যে এটা চলমান থাকবে। আপনি দেখেন ভিডিও কিন্তু শেখ হাসিনা কিন্তু কথা বলতেছে, সত্য কি মিথ্যা আমি জানি না, সত্য। সুতরাং এটা অ্যালার্ট থাকতে হবে, এবং ছাত্ররা অ্যালার্ট আছে, এখনো ঐক্যবদ্ধ আছে। তারা ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোরও থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহবুব হোসেন। আপনাকে দিয়ে শেষ করতে চাই, আসলে রাজনৈতিক দলগুলো নতুন বাংলাদেশ গঠনে কতটা ঐক্যবদ্ধ, ষড়যন্ত্র দেখেন কিনা? শেষ কথা, ঐক্য হলো একমাত্র শক্তি। যদি আপনার লক্ষ্যে যেতে চান তাহলে ঐক্য ছাড়া কোনো গত্যন্তর নেই।
এখন বলবেন যে আমাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার প্রত্যেকের নিজ নিজ স্বার্থে ঘোরেন, স্বার্থ ছাড়া কোনো কাজে এগোন না। যখন তারা মনে করবে যে হ্যাঁ টোটাল একটি স্বার্থ আমাদের আছে, যে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎকে সামনের দিকে নিয়ে যেতে হবে, তাহলে তারা ঐক্যবদ্ধ থেকে ধরেন ভেতরের ষড়যন্ত্র এবং বাইরের ষড়যন্ত্র, যেটাকে আমি পরিকল্পনাই বলি, যে এই সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার আসব, আমরা দখল করব, আমরা ক্ষমতায় যাব, এগুলো এক ধরনের পরিকল্পনা, যেটাকে আমরা বলি ষড়যন্ত্র। এইগুলো সবসময় থাকবে, কম আর বেশি সবসময় থাকবে, কিন্তু মূল কাজের যদি আপনি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এগিয়ে যেতে পারবেন। ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে, কিন্তু যে পর্যন্ত গণতান্ত্রিক যে চৈতন্য, যেটা গণতান্ত্রিক যে রিফর্ম, সেগুলো না হলে কিন্তু জনতাও আপনার সঙ্গে থাকবে না। এটা হলো বড় বিষয়। আপনাকে কিছু কিছু মানে কি বলে রিফর্ম করতে হবে, যেটা জনগণের স্বার্থকে হাসিল করে। জনগণ যদি বুঝতে পারে যে না, এই সরকার আমাদের জন্য কাজ করছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহবুব হাসান এবং আজিজ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।